প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জমি কেনার জন্য কি কি বিষয় বিবেচনা করতে হয় বা জমি কেনার জন্য কি কি কাগজপাতি আপনি আপনার হাতে নেবেন, অথবা জমি কেনার জন্য কি কি কাগজপাতি বা কি কি বিষয় আপনাকে চেক করতে হবে, বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আমি প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি যখন কোনো ব্যক্তি কোনো একটা প্রপার্টি বা জমি, কোনো একটা দালান, কোনো একটা বিল্ডিং কেনার জন্য মন স্থির করে, তখন তাকে সর্বপ্রথম যে বিষয়টা চিন্তা করতে হয় সেটা হলো, আমি কি জমি কিনতেছি নাকি আমি কোনো প্রবলেমে পড়তেছি, আমি কোনো ফাঁদে পড়তেছি, নাকি কোনো প্রতারণার শিকার হচ্ছি। অ্যাকচুয়ালি কয়েকটা স্টেপে তাকে চেক করতে হয়। যদি এই স্টেপগুলো চেক না করে কোনো ব্যক্তি, তাহলে জমি কেনার পর পরবর্তী অর্থাৎ তিনি অথবা তার পরবর্তী প্রজন্ম ঝামেলায় পড়বে। এই ঝামেলা এড়ানোর জন্য তাকে অবশ্যই এই জিনিসগুলো চেক করতে হবে। আগে চেক করতে হবে যে যেই জমিটা আমি ক্রয় করতেছি বা ক্রয়ের জন্য মন স্থির করতেছি, সেই জমিটা ওই ব্যক্তি বা বিক্রেতা কি সূত্রে মালিক। মালিক সাধারণত যদি আমি বলি দুইটা ক্ষেত্রে হয়ে থাকে, একটা হলো ওয়ারিশ সূত্রে মালিক, আর একটা হলো দলিল সূত্রে মালিক। যদি ওই ব্যক্তি ওয়ারিশ সূত্রে মালিক হয় তাহলে এক ধরনের ডকুমেন্টস লাগবে, আর যদি দলিল সূত্রে মালিক হয় তাহলে আর এক ধরনের ডকুমেন্টস তাকে সংগ্রহ করতে হবে। যাই হোক, আমি ধাপে ধাপে বুঝিয়ে দেব। যদি কোনো ব্যক্তি ওয়ারিশ সূত্রে মালিক হয় তাহলে তার লাগবে 4টা খতিয়ান, অর্থাৎ স্থান ভেদে 3টে বা 4টা খতিয়ান লাগবে। এই খতিয়ানগুলো আরও বেশিও লাগতে পারে। যত বেশি ডকুমেন্টস তার হাতে থাকবে তত বেশি সে স্ট্রং বা ওই জমির ভ্যালিডিটি সম্পর্কে জানতে পারবে। যেমন CSSA, RSBS, এই 4টা খতিয়ান অবশ্যই লাগবে। যদি ঢাকা শহরের মধ্যে হয় তাহলে সিটি খতিয়ান বা মহানগর জরিপ, এই খতিয়ানটা লাগবে। তারপরে লাগবে খাজনা রসিদ, আপডেট খাজনা রসিদ। অর্থাৎ আমি যদি আমার কোনো সম্পত্তি বিক্রি করতে চাই তাহলে আমি আপডেট অর্থাৎ পূর্ববর্তী 3 মাসের মধ্যে আমি খাজনাটা দিয়েছি, এই বলে একটা খাজনা রসিদ অবশ্যই সংগ্রহ করতে হবে। তারপরে লাগবে নামজারি। ওই খাজনা রসিদের আগেই নামজারির চিন্তাটা করতে হবে যে আমার নামে নামজারি আছে কি না। নামজারির ক্ষেত্রে আমি যদি বলি, 2টা জিনিস বিবেচনা করতে হবে। যদি ওয়ারিশ সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্ত হয়ে থাকে, আমার কোনো বাবার সম্পত্তি থেকে আমি ওয়ারিশ, তাহলে আমার নামে যদি সরাসরি নামজারি নাও থাকে তাহলেও চলবে, আমার বাবার নামে নামজারি থাকাটা জরুরি। এই যদি আমার নামে যদি নামজারি থেকেই যায় তাহলে আর কোনো ঝামেলাই থাকে না। এছাড়া দেখব, যদি নামজারি ওয়ারিশ সূত্রে পেয়ে থাকি তাহলে নামজারি দুজনের একজনে থাকলে হবে। যদি ওয়ারিশ সূত্রে ছাড়া ক্রয় সূত্রে সম্পত্তি হয়ে থাকে তাহলে কিন্তু পূর্ববর্তী মালিকের নামজারি দিয়েই আপনি চালিয়ে যেতে পারবেন না। আপনাকে অবশ্যই পূর্ববর্তী ব্যক্তির কাছ থেকে যদি দলিল সূত্রে কোনো সম্পত্তি আমি কিনে থাকি তাহলে আমার নামে অবশ্যই নামজারি থাকতে হবে। আমার নামে নামজারি এবং DCR, খাজনা রসিদ, এগুলো যদি না থাকে তাহলে ওই সম্পত্তিটা আপনি ক্রয়ের উদ্যোগ নেবেন। টাকাও যদি আপনি জমা দেন তাহলে অবশ্যই রেজিস্ট্রি চুক্তি বায়নামূলে টাকাটা জমা দিবেন। এছাড়া যদি আপনি ভবিষ্যতে যদি রেজিস্ট্রি বায়নামূলে টাকাটা জমা না দেন, ও মৌখিকভাবে টাকা জমা দেন, তাহলে উনিও ওনার নামে নামজারি করবে না, খাজনাও দেবে না, আপনাকেও রেজিস্ট্রি করে দেবেন। আপনি চরম বিপদে পড়ে যাবেন। এরকম বিপদ অহরহ ঘটে এবং আছে। যদি দলিল সূত্রে মালিক হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই নামজারি এবং খাজনা রসিদ নেবেন। এছাড়া যদি ওই যে পূর্ববর্তী মালিকের থেকে মালিকানা চেইন টানার জন্য প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি নেবেন, অবশ্যই খতিয়ানগুলো নিতে হবে। এছাড়া আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, দলিল খতিয়ানও মাঠে জমিটা সঠিক আছে কিনা। দেখুন, আপনি 5% সম্পত্তি ক্রয় করতেছেন আমার কাছ থেকে, আমি বলতেছি এই যে আমার দলিল বা এই যে আমার ওয়ারিশের সনদ, যদি এরকম হয়ে থাকে যে আমি খতিয়ানও দিচ্ছি সব ঠিক আছে, দেখা গেল দখলেও আমি 5% আছি, কিন্তু অ্যাকচুয়ালি গভীরে কাগজ ঘাটলে দেখা যায় আমি 1% পাবো।